নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। স্বাগত জানাচ্ছি আপনাদের ইস্ট বেঙ্গল আড্ডাতে। আজকের ইস্ট বেঙ্গল আড্ডায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ট্রান্সফার বাজার চলছে, একদম পরিস্থিতি চারিদিকে বিভিন্ন রকমের খবর আসছে। খবরের ফ্রিকোয়েন্সি যদিও গত এক সপ্তাহে বেশ কম, কারণ কি যেটা বোঝা যাচ্ছে যে ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকোসকে নিয়ে ইস্ট বেঙ্গল একটু ধীরে দিতে চলছে। এটা কোনো সন্দেহ নেই, ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকোসের পিছনে ইস্ট বেঙ্গল রয়েছে এবং ফাইন্যান্সিয়াল টার্মস উইথ অল প্রবিলিটি, এবং হ্যাঁ অবশ্যই বলবো যে এগ্রিড হয়ে গেছে। আর্থিক কোনো সমস্যা নেই, এটাই বলা যেতে পারে। কিন্তু সমস্যাটা কোথায়? আমার মনে হয় ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকোসের বিষয়ে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে তার স্বাস্থ্য। ইস্ট বেঙ্গল যে আপডেটস গুলো চাইছে ডিমিট্রিয়াকোস ডিয়ামেন্টিকোস সম্পর্কে, সেগুলো এখনো ইস্ট বেঙ্গলের হাতে এসে পৌঁছয়নি বা সম্পূর্ণরূপে পৌঁছয়নি। একটা প্লেয়ার যার সঙ্গে প্রায় 3 কোটি টাকা বা 3.5 কোটি টাকা বার্ষিক চুক্তি হচ্ছে, এক্স্যাক্টলি চুক্তির অ্যামাউন্ট আমি বলবো না, তার কারণ হচ্ছে এখনো সেটা জানতে পারিনি। জানতে অবশ্যই পারবো এবং আপনাদের বলে দেবো, পরামর্শ বলে কোনো। এই কস্টলি একজন প্লেয়ার এবং যে কিনা গত বছরের সেরা খেলোয়াড়, তার ফিটনেস নিয়ে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, কোনো রকমের কোনো অন্য কোনো কিছু না হয়, সেটা কিন্তু আমার মনে হয় সব থেকে বড় ইস্যু ইস্ট বেঙ্গলের জন্য। ইয়াগো ফালকে সিলভার খেয়েছে ইস্ট বেঙ্গল যে হোঁচটটা খেয়েছিল, ডিয়ামেন্টিকোসের ক্ষেত্রে সেই হোঁচটটা যাতে না খেতে হয়, কোচ কিন্তু এই জন্য একটা বাড়তি সতর্কতা নিচ্ছে। এবং অবশ্যই আপনারা জেনে রাখবেন এর পিছনে সম্পূর্ণরূপে কোচের মাথা রয়েছে। কোচ যেরকম যেরকম বলছেন সেরকম মোটামুটি কাজকর্ম ট্রান্সফার বাজারে চলছে। আমি আমার দুই সহকর্মী সঞ্জীব গাঙ্গুলি এবং রাজস্বী চক্রবর্তীকে ওয়েলকাম করে নেব। আমি বলবো তাদেরকে, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? কোনো সমস্যা নেই? পরিষ্কার। হ্যাঁ শোনা যাচ্ছে। পারফেক্ট, আমিও শুনতে পাচ্ছি। তার মানে এই যে আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন তারাও শুনতে পাচ্ছেন। তো যাই হোক, উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা আমাদের আলোচনা শুরু করছি। টু স্টার্ট উইথ, আমরা এই আলোচনাটা করতে চাই আজকে। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিনে বড় বড় করে লেখা আছে, ইমামি প্লেয়ার অফ দ্য সিজন, ভোট নাও। তো আমাদের ইনভেস্টর ইমামি প্লেয়ার অফ দ্য সিজন দেবে। ইমামি ইস্ট বেঙ্গলের তরফ থেকে ভোটের জন্য আবেদন করা হয়েছে। প্রথমে আমি আপনাদের এটা বলে দিই যে কিভাবে আপনারা ভোট করবেন। সকলে ভোট করতে চান, সকল ইস্ট বেঙ্গল সমর্থক ভোট করতে চান, কিন্তু ভোটটা করবেন কি করে? ইজিয়েস্ট ওয়ে আমি যেরকম করেছি আমি আপনাদের বলে দিচ্ছি। ইজিয়েস্ট ওয়ে, আপনারা ইস্ট বেঙ্গল এফসির ফেসবুক পেজে চলে যান, অফিসিয়াল ফেসবুক পেজ। ভুলক্রমে কোনো অন্য কোনো, দেখুন একই টাইপের অনেক রকমের ড্যামি পেজ থাকে। ব্লু টিক ইমামি ইস্ট বেঙ্গল এফসি বা ইমামি ইস্ট বেঙ্গল এফসির যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে চলে যান। সেখানে গেলেই আপনারা এই পোস্ট দেখতে পাবেন, এই ছবিটি দেখতে পাবেন, উপরের অংশটি দেখতে পাবেন, প্লেয়ার অফ দ্য সিজন। নিচে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবেন, দ্যাট উইল রিডাইরেক্টেড টু দ্য ওয়েবসাইট ইস্ট বেঙ্গল এফসি। সেখানে কিন্তু এটা পরিষ্কার দেওয়া থাকবে, সেখানে আপনারা ভোট দিতে পারবেন। ভোটের সময় দাদা আপনারা জানেন লোকসভা নির্বাচনের অন্তিম দফা 7 নম্বর দফা এখনো বাকি আছে। এই 7 নম্বর দফায় আমি ভোট দেবো, সঞ্জীব গাঙ্গুলিও দেবে। রাজস্বী বোধহয় দিয়ে দিয়েছে ভোট, নাকি শ্রীরামপুর করছে রাজস্বী? হ্যাঁ দাদা, আমার হয়ে গেছে দেওয়া। রাজস্বী হ্যাঁ, 6ষ্ঠ দফায় আপনারা আপনাদের রাজনৈতিক মতামত অনুযায়ী ভোট গোপন রাখবেন, কাউকে বলবেন না। কিন্তু এই ভোটটা গোপন রাখার কিছু নেই, ইস্ট বেঙ্গল সমর্থকরা ভোট দেবে।
যে কোনো সমর্থক ভোট দিতে পারে, বাট ইস্ট বেঙ্গল সমর্থকরা মেজরলি ভোট দেবে। আমার ভোটটা গিয়েছে প্রভসুকন সিং গিলের জন্য, অ্যান্ড প্রভসুকন সিং গিল ইজ লিডিং দ্য রেস। 44,171টি ভোট আজকে সন্ধে পর্যন্ত পেয়েছেন। প্রায় 49.42% ভোট প্রভসুকন সিং গিল পেয়েছে। নন্দকুমার শেখর, যে কিনা 5টা বা 6টা গোল করেছে, সেও খুব বেশি দূরে নয়, সেও 41,177টি ভোট পেয়েছে, উইচ ইজ 46.07% মতো, 46.007%। বাকিদের যদি দেখেন, আমি দেখাতে চাইবো, জাস্ট আমি অ্যাডমিনকে বলবো একটু টিকারটা অফ করে দিতে, যাতে ফুল স্ক্রিনটা দেখা যায়। আমার মনে হয় তো বাকিদের যেটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেটন সিলভা, নন্দকুমার, প্রভসুকন সিং গিল, সাউল ক্রেসপো, হিজাজি মাহের, নাওরেম মহেশ অ্যান্ড সৌভিক চক্রবর্তী, এই 7 জনের পোলিং এ প্রভসুকন সব থেকে এগিয়ে আছে, নন্দকুমার দ্বিতীয় স্থানে, কিন্তু বাকিরা কনসিডারেবলি কম ভোট পেয়েছে। শুধু সৌভিক চক্রবর্তী পেয়েছে 1000-এর ওপর ভোট, 1471টি ভোট পেয়েছে, উইচ ইজ অনলি 1.65%। ক্লেটন সিলভা মাত্র 710টা ভোট পেয়েছে। সাউল ক্রেসপো পেয়েছে আরো কম, 675টা ভোট, আর হিজাজি মাহের পেয়েছে 695টা ভোট। নাওরেম মহেশ সিং পেয়েছে 484টা মাত্র ভোট। এর থেকে এইটুকুনি বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি খরচ করে প্রভসুকন সিং গিল কে নিয়ে কতটা ঠিক কাজ করেছে, এবং ইট ওয়াজ এ হেফটি ট্রান্সফার ফি, আপনারা জানেন 1.5 কোটি টাকার ওপরে, এবং একাই একটি ছেলে সিজন বদলে দিতে কতটা সাহায্য করেছে, এবং প্রায় সবকটা ম্যাচ খেলেছে। যে ম্যাচটা ছিল না সেই ম্যাচটা ইস্ট বেঙ্গলের কি অবস্থা হয়েছে আপনারা সকলেই জানেন। অনেকদিন পর একটা ভরসাযোগ্য গোলকিপার, আশা করি এবছর ওর সঙ্গে দেবজিৎ থাকবে, আমার ফেভারিট, সুতরাং ওর চাপ কিছুটা কমবে। প্রথমে আমি যাব রাজস্বীর কাছে। রাজস্বী, ওপেন ভোটিং, এটা লোকসভা নির্বাচন নয়, তোর ভোট কার দিকে? আদৌ দিয়েছিস এখনো কিনা বল, তারপরে বল তোর ভোট কার দিকে। না লেমন, আমি এখনো ভোট দিইনি, কিন্তু কথা হচ্ছে যে মানে আমার আমার কথা অনুযায়ী না, মানে যে কটা নাম আছে এখানে, অনেক কটা নাম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবছরে। এবার এখানে তুমি যদি দেখো, প্রভসুকন সিং গিল, মানে গোলকিপার নিয়ে আমরা বহুদিন ধরে সমস্যায় ছিলাম, এটা খুব বিশ্বস্ত হাত। আবার তুমি কিছুতেই হিজাজি মাহেরকেও ফেলে দিতে পারবে না। হিজাজি মাহেরা কিন্তু এটা অসাধারণ ভূমিকা নিয়েছে। নন্দকুমার শেখর অবশ্যই ভালো খেলেছে। আমাদের প্রথম ডার্বিতে কিন্তু নন্দকুমার শেখরের মানে একটা মাত্র গোলে কিন্তু আমরা সেই ম্যাচটা উইন করেছিলাম, তো আমাদের ওই জিনিসটাও মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এছাড়া সাউল ক্রেসপো আছে। তো দেখো, আমি যদি ওভারঅল বড়, তো আমার এই মানে গোলকিপার গিলের দিকেই ভোট থাকবে, কারণ মানে অফকোর্স গিল একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে এখানে, মানে এই সিজনে ওভারঅল ইয়েতে। তো এটাই বলবো আমি, আমার গোল তো মানে ওর দিকেই। সরি, আমার সঞ্জীব দা, আপনার ভোট? ভোট আর কি, গোল না। এখানে যে কটা নাম আছে প্রত্যেকে ইস্ট বেঙ্গলের পারফর্মার, কিন্তু আমি একটা জিনিসে গিলকে এগিয়ে রাখবো, একটা কারণ একটা ম্যাচে বসেছে, কিন্তু একটা ম্যাচ বসেছে, সেটা আমরা 4 গোল খেয়েছি, এবং প্রত্যেকেরই খেলার মধ্যে টায়ার্ডনেস থাকে, ফ্যাটিক থাকে, সবকিছু থাকে, কিন্তু ওকে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলতে হয়েছে, এবং প্রত্যেকটা ম্যাচে ওর কন্ট্রিবিউশন ইমেন্স ছিল। আমরা ধরো জানি না আমরা কটা গোল খেয়েছিলাম, দেবমার বোধহয় আইএসএল এ বোধহয় 20টার মতো গোল খেয়েছি না, বোধহয় 20টা যদি গোল খেয়ে থাকি, প্রত্যেকজন গোল না থাকলে আরো ধরো 15টা গোল খেতাম, 35টা গোল খেতাম। ওর জন্য আমরা অনেক ম্যাচ থেকে অনেক আরো বাজে রেজাল্ট হওয়ার ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছি, এবং প্রভসুকন গিল এখানে যে লিড করছে, যারা ওকে ভোট দিয়েছে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, আমি তো তারা বলবো খুব বিচক্ষণ লোক, বিচক্ষণ সাপোর্টার। কনগ্রাচুলেশন। আমি একটু
আমি একটু অ্যাড করে দিই, আমরা গোল খেয়েছি এবছর 29টা, গোল দিয়েছি 27টা, আমাদের -2 গোল ডিফারেন্স, পয়েন্ট হ্যাঁ, 24। 29 গোল খেয়েছি 27টা, তাহলে আরো 10টা গোল বেশি খেতাম অ্যাটলিস্ট, ইফ নট মোর। না, গোল গোল খেয়েছি আমরা 29টা, গোল দিয়েছি 27টা। গোল খেয়েছি 29টা, হুম, গোল খেয়েছি 29টা, ধরো আরো 11টা গোল খেতাম, 40টা গোল খেতাম। এবং সবচেয়ে বড় আচ্ছা, কথা, সবচেয়ে বড় জিনিস, দেওয়ার প্রত্যেক কটা ম্যাচে মাঠে নেমে 90 মিনিট খেলেছে। ইটস এ হিউজ থিং। হিউজ। এবং তার মানে আরেকটা জিনিস, ওর ফেভারে যাওয়া উচিত, ও যে লিডিং এ আছে, আমি খুশি ও লিডিং এ আছে। কারণ বলতো, ও ফিটনেস নিক জায়গায় রেখেছে, কোচকে গিয়ে বলেনি যে আমি স্যার খেলবো না, আজকে আমি না অসুস্থ, আমি না খেলতে পারছি না, আমার না ফিটনেসের প্রবলেম আছে। এই জিনিসটা কিন্তু হয়নি, ও কিন্তু কোচকে গিয়ে কখনো বলেনি। তার মানে এই জায়গাটা ও নম্বর পাবে, অ্যাবসলিউটলি ও নিজের ফিটনেসটাকেও ঠিক জায়গায় রেখেছে। ঠিক। সুতরাং ও যে লিড করছে, তোমার মতো রাজশ্রীর মতো আমারও ভোট ওর দিকেই যাওয়া উচিত, ওর দিকেই যাবে। একদম, থ্যাংক ইউ। একটা কথা বলে দিই, ইনফরমেশন, আপনার ইস্ট বেঙ্গল আড্ডা দেখেন, টাইম ইনভেস্ট করেন এই জন্য কারণ কি আপনারা ইনফরমেশন পান। যদি দেখেন আইএসএল এ 1, 2, 3, 4, 5 নম্বর যে দলগুলো আছে, প্রত্যেকটা দলের কিন্তু গোল ডিফারেন্স পজিটিভে। এমবিএসজি শিল্ড উইনার, গোল ডিফারেন্স 21, মুম্বাই সিটি এফসি গোল ডিফারেন্স 23, গোয়া 18, উড়িষ্যা 12, কেরালা ব্লাস্টার 1। ওকে, তারপর থেকে দেখবেন গোল ডিফারেন্স কিন্তু সকলের বাড়তে থাকলো। আমাদের গোল ডিফারেন্স যেমন 2, কিন্তু চেন্নাই এফসি যে টপ 6 এ গেছে তাদের গোল ডিফারেন্স -10। ঠিক আছে, শুধু একটা ম্যাচ তারা এমবিএসজি কে হারিয়ে দিয়েছিল বলে তারা চলে যায়। তো তারপরে নর্থ ইস্টের গোল ডিফারেন্স -4, পাঞ্জাব এফসির গোল ডিফারেন্স -7, 8 নম্বর অব্দি বললাম। 9 নম্বরে আমাদের গোল ডিফারেন্স 2। আমরা 29টা গোল খেয়েছি, কিন্তু আমাদের আগে যারা ছিল, পাঞ্জাব 35টা গোল খেয়েছে, নর্থ ইস্ট 34টা গোল খেয়েছে, চেন্নাই 36টা গোল খেয়েছে, কেরালা ব্লাস্টার 31টা গোল খেয়েছে। এক্ষেত্রে দুজন খেলোয়াড়ের অবদান অবশ্যই আছে, একজন প্রভসুকন সিং গিল, দুজন হিজাজি মাহের 2 নম্বর, কিংবা এর আগে অবভিয়াসলি পার্থ লুকাসের কথা বলতে হয়। এটা কিন্তু ডিফারেন্স, গোল খাওয়াটা কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট করে। কিন্তু একটা কথা খুব ভালো করে আপনারা জানবেন, গোল কম খাওয়াটা খুব ভালো, কিন্তু আইএসএল এ যারা টপ করেছে তাদের গোল ডিফারেন্স 21, 23, 18, 12 এরকম। তার ফলে তারা কটা গোল করেছে দেখুন, এনবিএসজি 47টা গোল করেছে, মুম্বাই গোল করেছে 42টা, গোয়া গোল করেছে 39টা, উড়িষ্যা গোল করেছে 35টা, কেরল ব্লাস্টার গোল করেছে 32টা। যদি আপনি 40টার কাছাকাছি গোল না করতে পারেন, আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি প্রথম 4 বা 6 থাকবেন। এই জন্যই এবারে ইস্টবেঙ্গল মাধি তালাল, ডেভিড, এই দুজন খেলোয়াড়কে নিশ্চিত করেছে, ডায়মন্টিকসও নিশ্চিত হওয়ার পথে। আমরা আলোচনার অগ্রভাগে এগুলো আলোচনা অবশ্যই করব। আমাদের অবভিয়াসলি দ্বিতীয় আলোচনা হচ্ছে এমন খেলোয়াড়দের নিয়ে যারা কিনা ইতিমধ্যে ইস্টবেঙ্গলের শিরোনামে এসছে। প্রথম জন আমি বলবো, এর নাম হচ্ছে মনতোষ চাকলার। খুব ভুল না করলে আমি যতদূর মনে করছি ডায়মন্ড হারবারের হয়ে কলকাতা লিগ খেলেছিল, একজন ডিফেন্ডার। ইস্টবেঙ্গল মনতোষকে কেন সাইন করিয়েছে সেটা তো আমরা আলোচনা করবই, তো তার আগে আপনারা দেখে নিন স্ক্রিনে মনতোষের প্লেইং পজিশনটা কি। পিওর একজন সেন্টার ব্যাক, যে কিনা রাইট ব্যাক, লেফট ব্যাকেও খেলতে পারে, একজন ইউটিলিটি ডিফেন্ডার, এবং বয়স বেশি নয়, এবং এর ইস্টবেঙ্গলে খেলার ট্র্যাক রেকর্ড রয়েছে প্রায় 4-5 বছর আগে। আপনাদের শুভেন্দু মান্ডির কথা নিশ্চয়ই মনে পড়ছে। শুভেন্দু মান্ডি ইস্টবেঙ্গল ছেড়েছিল, চাকরির অফার ছিল তার সেনাবাহিনীতে।
কিন্তু শুভেন্দু একজন ঠান্ডা মাথার ভালো ডিফেন্ডার ছিল। সঞ্জীব দা বলবেন শুভেন্দু কতটা ভালো ছিল। সঞ্জীব দা শুভেন্দুর খেলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে, আমরাও দেখেছি। তো দারুণ ডিফেন্ডার শুভেন্দুর দেবময়। ফাঁকা আমার জায়গা, আফসোস কি জানো তো? হ্যাঁ আমার আফসোসটা একটা জায়গাতে হ্যাঁ ইস্টবেঙ্গলকে রাখতে পারলো না। একদম, আমি আসছি। শুভেন্দুর জায়গাতে আমরা খেলাই অতুল উনিকৃষ্ণনকে প্রবেবলি যে এবছর ইস্ট বেঙ্গলে থাকবেন। অতুল শুভেন্দুর জায়গাটা নিতেই পারে। তো শুভেন্দুর ফাঁকা জায়গাটা, যে কিনা ইস্ট বেঙ্গলের কলকাতা লিগ টিমের ক্যাপ্টেন ছিল, শুভেন্দুর ফাঁকা জায়গাটা নেওয়ার জন্য আসছে মনোতোষ চাকলাদার। আমি সঞ্জীব দা কাছে যাবো। সঞ্জীব দা, তুমি ওর খেলা দেখেছো, যতটা মনে করতে পারছো এই রিক্রুটমেন্টটা সম্পর্কে কি বলবে? এবং তোমার কি মনে হয় যে মনোতোষ যদি সেই রকম খেলা দেখাতে পারে, ওর কার্লোস কুদরতের চোখে পড়তে পারে? এবং কার্লোস কুদরতের চোখে পড়লে কিন্তু আইএসএল এর দরজাটা খোলা রয়েছে। কারণ কি আমাদের কিন্তু ডিফেন্ডার কম, সেন্টার ব্যাক কমই রয়েছে এখনো পর্যন্ত। অ্যালেক্স সাজি কিন্তু পাকাপাকি হয়নি। সঞ্জীব দা। হ্যাঁ দেবময়, যেটা বলবো আমি তোমাকে, তুমি যদি আমাদের সিনিয়র টিমটা দেখো, এখন অব্দি যা টিম হয়েছে তাতে কিন্তু যেহেতু কেউ কনফার্ম হবে তাদের আমি ধরছি না। অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু আমাদের কোনো স্টপার নেই, একদম আমাদের ইন্ডিয়ান কোনো স্টপার নেই। কিন্তু এই ছেলেটা কিন্তু খুব ভালো প্লেয়ার, এবং ভালো খেলতে পারলে কোয়াদ্রার যে প্রমোট করবে এটা তো প্রমাণ হয়েই গেছে। এ আমানসি কে বলো, সায়ন বলো, বিষ্ণু বলো, সবাই চলে এসছে। তার মানে চান্স তো সবসময় ওপেন আছে। ভালো খেলতে গেলে দেখো, ইস্টবেঙ্গল জার্সি পরে কি হবে, ইস্টবেঙ্গল জার্সি পরে ভালো খেলার মধ্যে প্রেশারটাকে নেওয়া, এছাড়া কিছু নয়। জার্সির ওয়েট নিশ্চয়ই আছে, জার্সির ওয়েট আছে, প্রেশারটাকে হ্যান্ডেল করাটাই ব্যাপার, আর মাথাটা ঠান্ডা রাখা। এই জিনিসটা তিনটে যদি ওর ছেলেটা, এই ছেলেটা কিন্তু মনোতোষ কিন্তু খুব ভালো প্লেয়ার। গত বছর বোধহয় সন্তোষ ট্রফি টিমে ছিল, বেঙ্গল টিমে, সন্তোষ ট্রফি টিমে খুব ভালো খেলেছিল। একটা কার সঙ্গে আমি ইউটিউবে খেলা দেখেছিলাম, কোন টিমটা খুব ভালো খেলেছিল, খুবই ভালো প্লেয়ার, ঠান্ডা মাথার প্লেয়ার, কাভারিং ভালো, অ্যান্টিসিপেশন ভালো, গুড চয়েস, ইজ দ্য গুড চয়েস। এরকম ভাবে তোমাকে প্লেয়ার আনতে হবে অফ ফ্রন্টে। এটা বাঙালি প্লেয়ার আমাদের দরকার দেবময়। বাঙালি ছাড়া না, বাঙালিরা ফুটবল এখনো খেলতে জানে, হারিয়ে যায়নি এখনো। অ্যাবসলিউটলি। বাঙালিদের প্রমোশন সবসময় দরকার। আর ও, আমি তোমাকে বলছি, দেখবেও ভালো খেলবে, কনফিডেন্ট প্লেয়ার, খুব খুব কনফিডেন্টলি খেলে। এক্সপিরিয়েন্স প্লেয়ার, 26 বছর বয়স হয়ে গেছে, 26 বছর যথেষ্ট এক্সপিরিয়েন্স তার হয়েছে। তবে এটাও নয় যে সে একেবারে প্রচুর বয়স, একদম নিজের ক্যারিয়ারের পিকে আছে মনোতোষ। সঞ্জীবটা, আপনার মনে থাকবে আমি বলেছিলাম, রাজস্বীরও মনে থাকবে, যে এই বাংলাতেই লিস্টন কোলাসো বা মনবীর সিং এর থেকে ভালো প্লেয়ার রয়েছে, সুযোগের অপেক্ষায় তারা থাকে। এক্স্যাক্টলি তাই। কি জানো তো, সুযোগ হয়তো পায়, কিন্তু কি জানো তো, এই বড় ক্লাবে একটা ব্যাপার হচ্ছে কি, তোমার চান্স আসবে না, হয়তো একদিন আসলো, ওই চান্সটাকে অ্যাভেল করতে হবে। একদম, তুমি যদি অ্যাভেল করতে পারো, তুমি কিন্তু ফোর ফ্রন্টে চলে আসলে। ঠিক। আমি আপনাদের জানি, আমি তোমাকে বলছি যদিও পারফর্ম করবেই, কারণ কলকাতা লিগে খেলা প্লেয়ার তো, কলকাতা লিগে অ্যাটমসফিয়ারটা ভালো মতো জানে, এবং পারফর্মও করবে, ভালো খেলবেই। ভালো খেললে কিন্তু আইএসএল টিমে আসবে, কারণ ওর মতো স্টপার আমাদের টিমে দরকার, বিশেষ করে বাঙালি ছেলে। এরকম যত বাঙালি ছেলে আসবে তত ইস্টবেঙ্গলের টিম ভালো হবে ভবিষ্যতে। না, এখানে আমি এটা না যে আমি র্যাশনাল কথা বলছি, সেটা নয়। আমি এটা দেখতে চাইছি যে বাঙালিরা যেহেতু এখনো ফুটবলের মধ্যে নিজেদের সবটুকু দিয়ে খেলে, সুতরাং সবাই খেলে, তবে বাঙালিদের দেখতে পেলে ইস্টবেঙ্গল টিমে ভালো লাগবে অনেক বেশি। একদম, আমরা সেটাই বলছি। এটা কখনোই কোনো জাতিকে নিয়ে কথা নয়। ইস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় তুলে এনেছে, আনবে, এটা ইস্ট বেঙ্গলের ঐতিহ্য। তো আমি আপনাদের জানিয়ে দিই, কোয়েস ইস্ট বেঙ্গলে অংশ ছিল মনোতোষ চাকলাদার, বয়স ছিল মাত্র 21, 2020 সালের কথা বলছি।
ও কিন্তু গোকুলাম কেরালায় যায়, ইস্ট বেঙ্গলের আগে গোকুলাম কেরালায় ছিল ইনিশিয়ালি। তারপরে ও কিন্তু আইএসএল এর দল চেন্নাইন এফসি তেও যায়, ঠিক আছে, সেখানে খুব একটা তার সফর সেরকম ভাবে সাকসেসফুল হয়নি। সুতরাং আইএসএল এ যে এই ছেলেটা সেই ছেলেটা এক্স্যাক্টলি যে চেন্নাইনে গেছিল এইবার আমার স্টোরিটা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এবার মনে বাংলার, পড়ছে আমার। শুনুন 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 আমি বলে দিচ্ছি, বাংলার যে দলটা সন্তোষ ট্রফিতে রানার্স হয় সেই দলে ও ছিল। সেখান হ্যাঁ থেকে হ্যাঁ, গত বছর ও এবার চেন্নাইনে রিপ্রেজেন্ট করতে পেরেছি আমি। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার মনে পড়ছে। চেন্নাইনে গেছিল। তো আইএসএল যে ওর কাছে অপরিচিত তা নয়। এবার মনতোষের জন্য ওয়েট করছে একটা ভালো পারফরমেন্স। কুয়াদ্রাতের চোখ টানতে পারলে, ডিমাস ডেলগাডোর চোখ টানতে পারলে কিন্তু আমার মনে হয় ওর সুযোগ থাকছে, কারণ ওই জায়গায় ইস্ট বেঙ্গলের খেলোয়াড় দরকার, এবং ইস্ট বেঙ্গল কিন্তু ওই জায়গায় নিজের রিজার্ভ থেকেই বা নিজের ব্যাকইয়ার্ড থেকেই খেলোয়াড় তুলতে চাইছে। আমরা আজকে অ্যালেক্স সাজিরকে নিয়ে প্রচুর আলোচনা করি। এক বছর আগেও লোকে অ্যালেক্স সাজিকে চিনতো না। আইএসএল এ একটা ভালো ম্যাচ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ফেলিসিও ব্রাউনকে প্রায় পকেটে ভেতরে ঢুকিয়ে ফেলে। তারপর থেকে অ্যালেক্স সাজিকে নিয়ে আমরা খুব আলোচনা করি। টার্গেটও ইস্ট বেঙ্গলের জন্য অ্যালেক্স সাজি হয়েছে। তাহলে অ্যালেক্স সাজি তো স্টার ফুটবলার নয়। সে যদি আমি যদি কেরালা থেকে এরকম একটা প্রমিসিং ফুটবলার তুলতে পারি, যদিও সে হায়দ্রাবাদে খেলেছে, তাহলে কেন নয় আমি মনতোষ চাকলাদারকে ভাববো না সেই জায়গায়। সায়ন ব্যানার্জি, বিষ্ণু, পিভি, আমান সিকেরা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে কলকাতা লিগে খেলোয়াড় আইএসএল মাতিয়ে তুলতে পারে, এবং সোকল্ড নিজেরা সেলফ প্রোক্লেম সেরা লেফট ব্যাক তাকে মাটি ধরিয়ে দিতে পারে। সকল সেরা বিদেশি কেউ কিন্তু মাটি ধরিয়ে দিতে পারে, সে মাথা ঠিক না রেখে ধাক্কা মারতে পারে। তো এগুলো হতেই পারে। তো আমি সেটাই বলছি, আমার মনে হয় এটা একটা ভালো রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। রাজস্বীর থেকে মতামত নেব। হ্যাঁ দেখো, অবশ্যই এটা মানে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে তুমি যদি দেখো এবছর মানে আমাদের আগের বছরের যে রিজার্ভ বেঞ্চ ছিল সেখান থেকে কিন্তু অনেক কটা প্লেয়ার আমাদের আইএসএল এ এসেছে, আমাদের আইএসএল এর মেন টিমে তারা এসেছে। এবার যে ভ্যাকেন্ট পজিশন গুলো তৈরি হচ্ছে আমরা কিন্তু সেগুলোর দিকে ভালোভাবে নজরটা রাখছি দোমায়দা। অবশ্যই তুমি আগের বছর কে ভেবেছিল সায়ন ব্যানার্জি আইএসএল খেলবে, বিষ্ণু হঠাৎ করে আসবে সে এত ভালো খেলবে আইএসএল খেলবে, তাই না? আমরা তো কেউ এটা ভাবিনি। প্লেয়ার গুলো রিজার্ভ টিমেই ছিল, তারা আস্তে আস্তে ভালো খেলেছে, তারা আস্তে আস্তে উঠে এসছে। মনতোষের ওপর দেখো, আমরা যারা কলকাতার লিগের খেলাগুলো দেখি, মনতোষ কিন্তু বেশ পরিচিত নাম ওখানে। ও যথেষ্ট ভালো খেলে, তুমি যদি ওর খেলা দেখো ও কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফ, ওর হেডিং খুব ভালো, প্লাস এত বছর ধরে খেলছে। আর আমার মনে হয় কি বলতো, যেহেতু ইস্ট বেঙ্গলে জার্সি গায়ে আগে খেলেছে তো অবশ্যই ও ওই মানে দেখো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে বা যে কোনো মানে এই ধরনের ক্লাবের জার্সি গায়ে খেলাটা না একটা অন্য রকমের জিনিস, ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, ও সেটা জানে, ও সেটা এক্সপিরিয়েন্স করে এসেছে। তো আমার মনে হয় যে ও ভালো খেলবে। আমরা সিএফএল শুরু করার পরে যদি এই সমস্ত প্লেয়ারদেরকে ভালোভাবে চান্স দিতে পারি আর তারা যদি ভালো খেলতে পারে তো অবশ্যই সেটা আমাদের জন্যই অনেক বেশি ভালো হবে। তো আমি আশাবাদী মানে এই ধরনের প্লেয়ার গুলোকে নিয়ে। আর তুমি যদি মনতোষের খেলা যদি তোমার মনে থাকে, ও কিন্তু মানে লাস্ট ম্যান অফ ডিফেন্স হয়ে খেলতে বেশি ভালোবাসে। আর ওভারঅল ওর খেলা যদি তুমি দেখো বেশ রাফ অ্যান্ড টাফ, অ্যান্টিসিপেশন ভালো, যে কথা গাঙ্গুলিদা একটু আগে বলছিলেন আর কি। তো খুব ভালো প্লেয়ার, মানে আমি আশা করবো যে আইএসএল টিমে আসুক তাড়াতাড়ি, ইস্ট বেঙ্গল টিমের হয়ে ভালো খেলুক, এটাই। রাজশ্রী, তুমি যে বললে ও রাফ অ্যান্ড টাফ না, হুম হুম। আমার তো মনে হয় হিজাজি মাহারের পাশে এরকম একটা প্লেয়ার খুব দরকার। ও কিন্তু আইএসএল খেলালেও কেউ কিন্তু ম্যাচ করতে পারবে। রাফ দেখো অ্যান্ড টাফ একটা যদি কথা ওর বলবো, থাকে কিন্তু অ্যাডভান্টেজ থাকবে ও। একটা তুমি মানে আমার যেটা মনে হয় যে ডিফেন্সে একটা প্লেয়ার এমন থাকা উচিত যে একটু রাফ অ্যান্ড টাফ হবে, আরেকজন এক্স্যাক্টলি, প্লেয়ার এমন থাকা উচিত যে একটু অ্যান্টিসিপেট করে খেলবে, যে একটুখানি অল ওভার ধরে নাও ট্যাকেলিং এর থেকে ওভারঅল ব্লকিং এর দিকে একটু মনোযোগ দেবে। ঠিক আছে, হিজাজি মাহেরকে কিন্তু তুমি অত বেশি ট্যাকেলে যেতে দেখবে না, ও একটু ঠান্ডা মাথার ডিফেন্ডার। হিজাজি মাহেরকে সবসময় দেখবে ও একটা প্লেয়ারের সঙ্গে 1:1 কিন্তু পুরোপুরি গায়ে যায় না, ও একটু গ্যাপ রেখে খেলে।
ওই ব্লকিং এর দিকটা কিন্তু হিটাচি মাহের খুব ভালো। তো আমরা যদি ওর পাশে একটা রাফ অ্যান্ড টাফ প্লেয়ারকে পুট করতে পারি অ্যালং উইথ লালচুন্নুঙ্গা, তো আমার মনে হয় যে টিমের জন্য অবশ্যই ভালো সেটা। একদম অ্যাবসলিউটলি। একদম একদম। তো আমরা এর পরে যাকে নিয়ে আলোচনা করব, তিনিও কিন্তু কলকাতা লিগ মাতিয়েছেন, রেলওয়েজে খেলার অভিজ্ঞতা রয়েছে, তার নাম হচ্ছে সুব্রত মুর্মু। সুব্রত আই লিগ সেকেন্ড ডিভিশন ইউনাইটেড স্পোর্টস, যেখান থেকে খুব ভালো ভালো খেলোয়াড় উঠে আসে, সবসময় উঠে আসে, আমরা জানি। সেকেন্ড ডিভিশন আই লিগের প্লে অফেও খেলেছে, সেখানে ওর গোলও রয়েছে, আই লিগ 2-তেও গোল রয়েছে। তো সব মিলিয়ে সুব্রত কিন্তু একটা খুব ভালো ট্যালেন্ট। অনেস্টলি আমি সুব্রতর একটা দুটো ইউটিউব ক্লিপিং দেখেছি, সম্পূর্ণ খেলা দেখিনি, টু বি ভেরি অনেস্ট। আমি গাঙ্গুলিদাকে রিকোয়েস্ট করব, গাঙ্গুলিদা আমি ওর কিছু ক্লিপিংস দেখেছি, ভালো ভালো গোল করেছে বক্সের ভেতরে, বক্সের বাইরে থেকে, দূরপাল্লার শট নেওয়ার প্রবণতা রয়েছে এবং পায়ের প্লেসমেন্ট খুব ভালো, গোলকিপারকে বোকা বানাতে জানে। যতদূর আমার অ্যাসেসমেন্ট, আমি অনেস্টলি খুব বেশি খেলা ওর দেখিনি, শুধু এই ক্লিপিংস গুলোই দেখেছি, বাট যারা ময়দানে যান, প্রতিনিয়ত যান, তাদের মুখে ওর খুবই প্রশংসা শুনেছি। সুব্রত খেলা কি তুমি দেখেছো? তোমার আজকে ওকে নেওয়া হয়েছে। আমি তোমার মতো আমি অতটা দেখিনি, কিছুটা দেখেছি, তবে হি ইজ এ ভেরি অপরচুনিস্টিক স্ট্রাইকার। এবং শুধু তাই না, খুব খুব কি বলবো তোমাকে, খুব লোডকে নেওয়া স্ট্রাইকার হয় না, লোডে নেওয়া স্ট্রাইকার হচ্ছে সেরকম স্ট্রাইকার। দুই পায়ে শট আছে, ভালো কাটাতে পারে। আর এর যে প্রেজেন্সটা, বক্সের মধ্যে একটা প্রেজেন্স থাকে, বক্সের প্রেজেন্সটা কিন্তু বোঝায়। হি ইজ এ ভেরি স্ট্রং গাই, হি ইজ এ ভেরি স্ট্রং গাই। এবং এবং এরকমই একটা স্ট্রাইকার তোমার দরকার, যে বক্সের মধ্যে ডিফেন্সকে ডিস্টার্ব করতে পারবে। ও যেমনি ডিস্টার্ব করতে পারে, তুমি গোলটাও করতে পারে, দূর থেকে শট নিতে পারে। দেখো বাঙালি স্ট্রাইকার বলতে দীপেন্দু লাস্ট, তার আগে আমি দেখেছি শিশিরদাকে, শিশিরদার পর দীপেন্দু। এরকম যদি বাঙালি স্ট্রাইকার যত উঠে আসবে, তত বড় বড় টিম বলো বাংলা ফুটবলের পক্ষে ভালো। আমরা স্ট্রাইকার এখন ধরনের আলোচনা হচ্ছে সুনীলের পর কে ইন্ডিয়া টিমের স্ট্রাইকার হবে, এখন আমাদের দূরবীন আর টেলিস্কোপ নিয়ে খুঁজতে হচ্ছে, তাকে খুঁজে পাবো, তাকে খেলাবো। এরকম যদি প্লেয়াররা উঠে আসে, তো ইন্ডিয়ার ফুটবলের পক্ষে খুব ভালো, বাংলা ফুটবলের পক্ষে তো নিশ্চয়ই ভালো। এবং ও সন্তোষ ট্রফি খেলেছে, সন্তোষ ট্রফি তো পারফরমেন্স ভালো ছিল, গোলটা খুব ভালো জানে। এবং আমি তোমাকে বলছি, আইএসএ যদিও কলকাতার দিকে ধরো কোথার দিকে কটা ম্যাচ হবে আমি জানি না, যত কটাই ম্যাচ যদিও তো 7-8টা গোল করে দেয়, ও কিন্তু আইএসএল টিমে ঢুকে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। ও কিন্তু গোল খুব ভালো চেনে। কিন্তু আমাদের আক্রমণ ভাগেও কিন্তু আমরা বলি, কিন্তু আমাদের আক্রমণ ভাগেও কিন্তু খুব টাফ সিচুয়েশন। আমরা জেসিন টিকের কথা ভুলেই গেছি, আমরা কুশ ছেত্রীর কথা ভুলেই গেছি। অলরেডি ডেভিড আমাদের রয়েছে, অলরেডি এতগুলো আক্রমণের প্লেয়ারও রয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে, ঠিক আছে, এটা একটা চান্সেস রয়েছে, কিন্তু আমাদের কিন্তু অভিষেক কুঞ্জম, কুশ ছেত্রীর মতো প্লেয়ারও আমাদের হাতে রয়েছে। সুতরাং অবশ্যই একটা থাকবে, কম্পিটিশন থাকবে। সুব্রত মুর্মু বাংলার সন্তোষ ট্রফি রানার্স দলেরও সদস্য ছিলেন, রেলের হয়েও খেলেছেন, তার জন্য এটা কিন্তু বেস্ট স্পিডি, খুব স্পিড একদম। তো তাদের জন্য দেখা যাক। তো মোটামুটি একটা আশা করব, আমরা ভালো কিছুই আশা করব সুব্রতর থেকে। তো এই আলোচনা এই পর্যন্তই। এর পরে আমরা যে আলোচনাতে আসব, সেই আলোচনাটা হচ্ছে এইটা, বেসিক্যালি এইটাই আমরা আলোচনা করব, দ্য অ্যাসিস্ট মেকার অ্যান্ড দ্য গোল গেটার। এটা আমাদের আজকে অন্যতম মূল আলোচনা। আমরা এবছর সিকিউর করেছি ডেভিডকে। কি দেখছি, ডেভিড মডার্ন স্পোর্টিং এ যা পারফরমেন্স করেছে, ইগো স্টিম্যাক তার খেলা মাঠে বসে দেখে এসছে, তার ভিত্তিতে ডেভিড এখন ভারতীয় দল।
আশা করি ভারতীয় দলেও নিজের স্কিলকে আরো ইমপ্রুভ করতে পারবে। আপনাদের খেয়াল থাকবে সুনীল ছেত্রী কিন্তু তার জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছে। ডেভিড কি পারবে সুনীল ছেত্রীর জায়গাটা নিতে? এটা তো লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, ভবিষ্যতের প্রশ্ন। আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, অনুমান করতে পারি মাত্র, কিন্তু আমরা তার ভিত্তিতে বলতে পারি ডেভিড কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে পারে। ডেভিডের পাশে বাদিকে যে ভদ্রলোককে দেখছেন উনি ফ্রেঞ্চ ফুটবলার, ভারতীয় ফুটবলকে কাঁপিয়ে দিয়েছেন 10টা অ্যাসিস্ট করে, আইএসএল এর সেরা ফুটবলার। ইস্ট বেঙ্গলের জার্সি পরে এই দুজনকেই আপনারা কিছুদিন পরে দেখবেন মাঠে নামতে। এই কম্বোটা কিরকম হতে যাচ্ছে, হাউ অ্যাবাউট দিস কম্বো, এটা নিয়ে আমরা আলোচনা করব, এই কম্বিনেশনটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা স্ট্যাটে তো যাবই, বাট টু স্টার্ট উইথ আমি রাজস্বীকে জিজ্ঞেস করি, রাজস্বী অল্প কথায় তোর কি মনে হয় এই কম্বিনেশনটা কিরকম হতে চলেছে? ডেডলিয়েস্ট হতে চলেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে। কারণ দেখো মানে আমাদের টিমে একটা প্রপার নাম্বার 9-এর সমস্যা বহুদিন ধরে ছিল। আমরা ফরেন প্লেয়ার নিচ্ছিলাম, আমরা কোনো সময় ইন্ডিয়ান নাম্বার 9 ঠিকঠাক তুলতে পারছিলাম না। এবার কিন্তু আমরা একটা ভালো নাম্বার 9 তুলেছি, ডেভিড, ঠিক আছে? তো আমরা যদি অ্যাজ আ ইন্ডিয়ান নাম্বার 9 হিসাবে ওকে আপফ্রন্টে রেখে খেলা শুরু করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মিডফিল্ড থেকে শুরু করে ধরে নাও অ্যাটাকিং মিডফিল্ড বা কিছু ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার, সেখানে কিন্তু আমাদের কাছে অপশনটা থাকবে। এবার ডেভিডের খেলার কথা আমি যদি বলি, দেখো ওর বল হোল্ডিং, শিল্ডিং সবকিছু অন্যরকম। মানে ওর কিন্তু দেখবে ও বল এত সুন্দর শিল্ড করতে পারে, অনায়াসে 2-3টে প্লেয়ারকে কিন্তু ও ঘাড়ে রাখতে পারে, তাদেরকে কাটাতে পারে। ওর শুটিং এবিলিটিটাও খুব সুন্দর, আর অদ্ভুত মাথা ঠান্ডা একটা প্লেয়ার। জেনারেলি কি হয়, ধরুন আমরা দেখি যে কোনো নাম্বার 9 জেনারেলি যারা অতটা ভালো প্লেয়ার হয় না, তারা কিন্তু ধরো একদম আপ ফ্রন্টে বক্সের মধ্যে একটা বল পেয়েছে, তারা শুটিং মানে তারা কিন্তু সে বলটাকে শুট করতে চায়। ডেভিড কিন্তু সেখানে দাঁড়িয়ে প্লেস করে। তুমি 1:1 সামনে যদি গোলকিপারকে পেয়ে একটা বলকে প্লেস করতে পারো, তোমার মাথা কিরকম ঠান্ডা সেটা সবাই বুঝতে পারছে। তাহলে ডেভিড অদ্ভুত মাথা ঠান্ডা প্লেয়ার, আর আমার মনে হয় ও খুব সুন্দর একটা গোল গেটার। এবার এত ভালো একটা গোল গেটারের পিছনে যদি মাদি তালালের মতন প্লেয়ার থাকে, তো সেটাকে মানে যদি তারা দুজনেই ফর্মে থাকে, তো আমার মনে হয় খুবই ভালো খেলাটা হবে। মাদি তালাল নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আগের মরশুমে ওর খেলা আমরা দেখেছি। লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলকে প্রায় একাই নাস্তানাবুদ করেছিল সে ম্যাচে, যেখানে আমরা 4 গোল খাই। মাদি তালালকে মানে ওকে যদি তুমি একটু জমি ছেড়ে দাও না, মানে আমাদের দেখবে মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটা কথা বলে যে সামনে যদি ফাঁকা জমি থাকে তো মানে খুব স্পিডে দৌড়ায়। ও হচ্ছে ওই ধরনের প্লেয়ার। ওর সামনে যদি ভ্যাকেন্ট পজিশন থাকে, ওর যা স্পিড আছে, ও কিন্তু অনায়াসে 2-3 জনকে কাটিয়ে বেরিয়ে যেতে পারে। মাদি তালালের শুটিং ভালো, মাদি তালালের পাসিং ভালো। মাদি তালালের আরো একটা যেটা ভালো সেটা হচ্ছে যে ওর কিন্তু অফ দা বল পজিশনিং তুমি যদি দেখো, সেটা কিন্তু মারাত্মক। কারণ আগের মরশুমে পাঞ্জাবের খেলাতে ওরা প্রপার দুটো নাম্বার 9 কে নিয়ে যখন শুরু করতো, ওরা 2 স্ট্রাইকারে খেলতো, মাদি তালাল একটু পিছন থেকে খেলতো। তো সেখানে 2 স্ট্রাইকারে যখন কোনো টিম খেলে না, তার মানে কি যে অ্যাটাকিং মিডফিল্ডার থাকে তার জন্য কিন্তু ভ্যাকেন্ট পজিশন অনেক বেশি করে তৈরি হয়। আর ভ্যাকেন্ট পজিশন যখন তৈরি হবে, সেক্ষেত্রে যে প্লেয়ারের অফ দা বল পজিশনিং জ্ঞানটা ভালো থাকবে, সে ততটা ভালো খেলবে ওখানে। মাদি তালাল কিন্তু খেলাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়ে দিয়েছে। ওর অফ দা বল পজিশনিং এত ভালো, যেখানে দাঁড়িয়ে ওকে লুকা মাচেন বা ধরো না উইলমার গিল যখন বল বাড়িয়েছে, ও কিন্তু অনায়াসে বল নিয়ে বেরিয়ে গেছে। অদ্ভুত মাথা ঠান্ডা প্লেয়ার, ভালো প্লেয়ার। আমার মনে হয় যে যদি এরা এরা দুজন যদি ফর্মে থাকে, তো যে কোনো টিমের কিন্তু সমস্যা করতে পারে। একদম একদম ব্যাং অন। রাজস্বী অসাধারণ বললো, সুন্দর করে। আমার মনে হয় যে দর্শকরা অত্যন্ত ভালো লাগবে তাদের। খুব সুন্দর করে যেটা বললো, টোনটা সেট করে দিল আলোচনা। আমি আসবো গাঙ্গুলিদার কাছে। গাঙ্গুলিদা, হোয়াট অ্যাবাউট দিস ডিসকাশন মাদি তালাল অ্যান্ড ডেভিড, এই কম্বোটার ব্যাপারে তুমি ইনিশিয়ালি কি বলবে? তারপর আমরা ধরে ধরে আলোচনা করবো আমাদের। দেখো দেবময়, এই কম্বিনেশনটা বলে একটা জিনিস বলবো আমি। গতবার বললে আমরা 27টা গোল করেছি। এই 2 দিন আগে আমি তোমার আইএসএল এ হাইলাইট দেখা যায় তো, জামশেদপুরের প্রথম ম্যাচটা হয়েছিল সেটা দেখছিলাম।
আমরা ওখানে 4টে গোল মিস করেছি। আমার পরিষ্কার মনে আছে প্রথম 10 মিনিটে বোধহয় জেভিয়ার টোরো না কি ছিল, ও ও 2টো গোল মিস করেছিল, একটা হেডে একটা পায়ে প্লেস করতে পারেনি। তার মানে আমরা গোল কিন্তু খুব কম করেছি। গোল যদি তুমি দেখো আমাদের গোল করার রেশিও কিন্তু কম ছিল গতবার। এবার ডেভিড আর মাদি তালাল আশা করি সেটা, তার কারণ হচ্ছে রাজস্ব হিসেবে প্রথমে ডেভিডে আসি আমি। ডেভিডের খেলাটা ভালো কি জানো তো? ডেভিড সবচেয়ে বড় কথা, গোল তো করেই, সে তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা কাটাতে পারে সামনে। শুধু তারা রাজস্ব হিসেবে বল শিল করতে পারে, বল স্কিম করতে পারে, বল বাড়াতে পারে, বল গোল করাতে পারে, গোল করতে পারে। এবং বক্সের মধ্যে থেকে অনেকে, যেটা রাজ্য সেগুলো বক্সের মধ্যে দেখবে অনেকেই বল পায় উড়িয়ে দেয়, দুম করে মারলো শট, ও কিন্তু প্লেস করে। আর শুধু তাই না, যে কোনো বক্সের যে কোনো জায়গা থেকে গোল করতে পারে। আরেকটা জিনিস যেটা বলবো ওর ক্ষেত্রে, ও পজিশনিং গ্যাং। আমি তোমাকে প্রথমে অনেকবার বলেছি এখানে, তোমার নিশ্চয় মনে আছে, উইথ দ্য বল একটা খেলা আছে, অফ দ্য বল একটা খেলা আছে। অফ দ্য বল খেলাটা কিন্তু খুব সুন্দর, কোনখানে গেলে বল পাওয়া যেটা খুব ভালো জানে। যদি ধরো আমরা সে একটা ম্যাচে ধরো কারোর সঙ্গে খেলছি, আমরা ধরো 4টে চান্স পেলাম, 3টে গোল করার ক্ষমতা রাখে, 3টে গোল করার ক্ষমতা রাখে, এবং এতটাই এফেক্টিভ। শুধু ভালো স্ট্রাইকার না, রিয়েলি এফেক্টিভ, ফাস্ট। ও কিন্তু স্লো প্লেয়ারটা, বেশ ফাস্ট প্লেয়ার। মাদি তায়ালের সঙ্গে যদি তুমি ওকে রাখো, আমি বলবো ইসডল অনেক অ্যাডভান্টেজ, কারণ মাদি তায়াল কিন্তু যত ফাস্ট প্লেয়ার। আপনি বলতে চাইছেন আমরা ইন্টারেস্টিং একটা স্ট্যাট দেখাবো, সেখানে দেখাবো মাদি তালা এজ এ সেন্টার ফরওয়ার্ড ইজ অলসো ডেডলি। আমরা আমরা মাদি তালালকে তো অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে আলোচনা করছি, বাট হি ইজ অলসো ডেডলি অ্যাজ সেন্টার ফরওয়ার্ড। মানে আপনি বলতে চাইছেন যদি ইস্ট বেঙ্গলের ডিয়ামেন্টিকস ডিলটা নাও হয়, তাহলেও কিন্তু এমন দুটো প্লেয়ার ইস্ট বেঙ্গলের হাতে আছে যারা কিনা দুজনে মিলে কিন্তু প্রচুর গোল করতে পারে। আপনি সেটা বলতে চাইছেন? না না দেখবো, এখানে একটা ব্যাপার আছে, একটা ফরেন স্ট্রাইকার লাগবে, ডিপেন্ডে হোক না হোক সেটা পরের ব্যাপার। ফরেন স্ট্রাইকার আমি বলছি না, আমি ডিয়ামেন্টিকসের ক্যালিবার থেকে বলছি, সেটা অবশ্যই লাগবে। মাদি তালালকে যদি তুমি বলো, মাদি তালালকে তুমি কিন্তু মার্ক করতে পারবে না, মার্ক করা খুব ডেঞ্জারাস, কেন ও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে খেলে না, প্রচন্ড স্পিডি, মার্ক করা যায় না। ও যে রাজস্বী যেটা বললো একদম ঠিক বলেছে, অফ দ্য বল কিন্তু দুর্দান্ত প্লেয়ার। মার্ক এই জন্যই করা যায় না, হয়তো দেখলো, আমি একটা পাঞ্জাবে খেলা আমার মনে আছে, একটা জায়গায় দেখলাম ও বল মিডফিল্ডে ধরলো, মিডফিল্ড থেকে বলটা পাস করলো, পরে যখন বলটাও রিসিভ করলো, কার থেকে যেন রিসিভ করছে, মানে লেফট উইং এ গিয়ে, তুমি ওকে মার্ক একদম করতে পারবে না। যথেষ্ট স্কিলফুল, যথেষ্ট দূর থেকে শট নিতে পারে, দূর থেকে শট নেওয়ার প্লেয়ার যদি, ডেভিডও তাই, দূর থেকে শট নেওয়ার প্লেয়ার যদি তোমার টিমে বেশি থাকে না, অ্যাডভান্টেজ সবসময় বেশি। একদম। উদাহরণ হিসেবে বলে দিই, দিমিত্রি পেট্রাটস, আপনারা চিন্তা করে দেখুন বক্সের বাইরে থেকে বা লং লেঞ্জার কতগুলো সে গোল করে গেছে। এই সেম কোয়ালিটিটা ছিল রয় কৃষ্ণার। এটাই বলবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট চয়েস। আমাদের প্লে মেকার দরকার দেওয়া টিমে, প্লে মেকার ছাড়া কিন্তু তুমি সামনের দিকে গোল করার চান্স কম পাবে। আরেকটা জিনিস, ওকে দেখবে তুমি, আমরা গতবার দেখো তুমি, আমরা কিন্তু এক টাইম পেনাল্টি বক্সে লোক বাড়াতে পারছিলাম না, যার জন্য অনেক সাফার করেছি, অনেক গোল আমরা করতে পারিনি, লোক বাড়ানোর অভাবের জন্য। মানে লোকে তোমার 5-6 জন বক্সে থাকতে লাগে, ও কিন্তু সেই একটা প্লেয়ার, ও স্টার্ট করবে মিডফিল্ড থেকে, কিন্তু বক্স ওকে পাবে, তুমি সবসময় পাবে, যে কোনো অ্যাটাকে পাবে, যে কোনো অ্যাটাকে তুমি ওকে বক্সে পাবে। ও কিন্তু 6 ম্যান 7 ম্যান ধর বক্সের মধ্যে থাকে, তার মানে বক্সের মধ্যে যে পেনিট্রেশনটা সেটা সবসময় থাকবে ইস্ট বেঙ্গলের। এবার আশা করি গোল সংখ্যা অনেক বাড়বে আমার মনে হয়। একদম। আমরা এই নিয়ে আরো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমি আপনাদের একটা কথা সকল দর্শকরা যারা দেখছেন তাদেরকে বলে দিই,
খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আইএসএল এ যদি আমি বললাম তো, যদি আইএসএল এ আপনারা 40টা থেকে 45টা থেকে 50টা কাছাকাছি গোল না করতে যদি আমাদের টিম না পারে, তাহলে আমরা প্রথম 4-এ যেতে পারবো না। ব্যাপারটা যত সত্যি আমি বলছি আপনাদের, এমবিএসজি 47টা গোল করেছে, মুম্বাই 42টা গোল করেছে, গোয়া 39টা গোল করেছে। কিন্তু উল্টো দিকে যদি দেখেন, এমবিএসজি 26টা গোল খেয়েছে আর আমরা 29টা গোল খেয়েছি, বাট তার মানে আমরা এমবিএসজি থেকে মাত্র 3টে গোল বেশি খেয়েছি। তাহলে বুঝতে পারছেন তো গো ফর গোল ফিফা কেন বলে। আপনি যতক্ষণ না গোল করবেন না, ম্যাচ আপনি জিততে পারবেন না। গোল আপনাকে করতেই হবে, আর গোল করতে হবে বলেই ডিয়ামেন্টিকোস মাদিতালাল এবং ডেভিড লালহান সাঙ্গা এই 3টে সাইন এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। 2 is already done, we are looking for last one. প্রচন্ড ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য। আর একটা কথা বলি, আলোচনা চলছে তুঙ্গে, তার আগে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনেকে ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করতে, এরকম আছেন, তারা যাতে কোনো রকমের কাল বিলম্ব না করে সাবস্ক্রাইব করেন এবং এই লাইভ এক্ষুনি যারা দেখছেন তারা এক্ষুনি লাইকটা করে দিন, সকলে লাইকটা করে দিন, সকলকে দেখতে সুবিধা করে দিন। একটু অবশ্যই যারা দেখছেন তারা একটু লাইক করে দিন। আমি আগে বলতাম, এখন বলি না, কারণ আপনারা করতেনই, কিন্তু এখন দেখছি অনেক সময় যে আপনারা করছেন না, ইউটিউব সেরকম রিপোর্ট দিচ্ছে। প্লাস এক্ষুনি একটু লাইক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, যারা করেছে তারা তো দে আর পার্ট অফ দ্য ফ্যামিলি, নতুন ভাবে বলার কিছু নেই। তো আমরা আলোচনা করছিলাম ডেভিড আর মাদিতালালকে নিয়ে, তো ইন্টারেস্টিং কিছু স্ট্যাট নিয়েও আমরা আলোচনা করছিলাম। আজকে কিন্তু আমরা ইন্টারেস্টিং স্ট্যাট নিয়ে অবভিয়াসলি আলোচনা করব। দিস ইজ ডেভিড। যে ছবিটা আপনারা দেখছেন সেটা ভারতীয় শিবিরে ডেভিড পুরোদমে প্র্যাকটিস করছে। তো ডেভিডের যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ইজ ডেভিড পজিশন। ডেভিড সেন্টার ফরওয়ার্ড খেলেছে, লেফট উইং রাইট উইং খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। যদি খুব ভালো করে দেখেন, সেন্টার ফরওয়ার্ড হিসেবে ডেভিড 10টা ম্যাচ খেলে 8টা গোল করেছে, 2টো অ্যাসিস্ট রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও 5টা ম্যাচ খেলেছে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে 1টা ম্যাচ খেলেছে। একটা হিউজলি ট্যালেন্টেড ফুটবলার যাকে কোয়াদ্রাত বিভিন্ন রোলে ব্যবহার করতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট আমাদের সেন্টার ফরওয়ার্ড সব থেকে বেশি দরকার। এইটা হচ্ছে ডেভিডের স্ট্যাট লাস্ট ইয়ার। আগের ইয়ারের স্ট্যাট দেখাতে পারি, বুড়ি বুড়ি গোল, বাট লাস্ট ইয়ারে ডেভিডের স্ট্যাট দেখুন। আই লিগ 22টা ম্যাচ খেলে 5টা গোল করেছে, 2টো অ্যাসিস্ট রয়েছে, প্রায় 1200 মিনিটের প্লাস তার প্লেইং টাইম রয়েছে। ডুরান্ড কাপে 3টে ম্যাচ খেলে 6টা গোল করেছে, গোলের বন্যা, 1টা অ্যাসিস্ট রয়েছে। টোটাল আই লিগ আর ডুরান্ড কাপ মিলিয়ে 25টা ম্যাচ খেলে 11টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট রয়েছে। বাট লুক অ্যাট দিস স্ট্যাট, এইখানে আপনি দেখতে পারবেন যে আরো পরিষ্কার ভাবে আই লিগে কিন্তু টোটাল 22টা ম্যাচ খেলে স্টার্টিং 11-এ ডেভিড 15টা ছিল। মাঝখানে মোহামেডানের বিরুদ্ধে অভিযোগ করছিল তাদের সমর্থকরা বা অনেকেই, ডেভিডকে কেন প্লেইং 11-এ নিচ্ছেন না, কারণ কি মোহামেডানের বিদেশি খেলোয়াড়দের নিয়ে ওরা একটা কম্বিনেশন তৈরি করেছিল, সাকসেসফুল অবভিয়াসলি। তাই ডেভিড কিন্তু 22টার মধ্যে 15টা ম্যাচে স্টার্টিং 11-এ ছিল, পরবর্তীতে তারপর নেমেছে। প্রায় 60 মিনিট করে প্রত্যেকটা গেম অন অ্যাভারেজ, 5টা গোল, স্কোরিং ফ্রিকোয়েন্সি 261 মিনিট, গোলস পার গেম 0.2, অ্যাসিস্ট 2টো। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডেভিডের স্ট্যাট, যে স্ট্যাটগুলো আমরা ধরে আলোচনা করতে চাইছি। রাজশ্রীর কাছে ফিরে আছে। রাজশ্রী, ডেভিড ইস্ট বেঙ্গলের অনেকদিন পরে, আমি একজন বৃদ্ধ সমর্থক বলতে তুমি দেখে নিও দেহময়, ডেভিড না অনেকদিন পরে বাইচুং এর রোলটা প্লে করবে। আমি অতটা এগিয়ে ভাবতে চাই, একজন লিজেন্ড, বাট ডেভিডের কিন্তু অনেক কিছু প্রুফ করার আছে। রাজশ্রী, তোর কি মনে হয় ডেভিড যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কেন এত শক্তপোক্ত হবে? তাহলে আমরা মাঝমাঠ এবং ডিফেন্সে কিন্তু আমরা বিদেশি শক্তি বাড়াতে পারবো।
দেখো, আমি আমি একটা জিনিস মনে করি দেবমাতা এখানে, যে মানে ওর সাকসেসফুল এখানে কিন্তু হওয়া উচিত। মানে ও যদি ফর্মে থাকে আর পেছনে যদি মাদি তালরের মতো প্লেয়ার কেউ পায়, বা ওভারঅল তুমি যদি দেখো, মানে আমাদের টিমে আফ্রন্ট কিন্তু দেবময়দা আগের বার যথেষ্ট ভালো ছিল, তবু আমরা গোল কেন করতে পারিনি? কারণ আমাদের প্রপার নাম্বার 9 ছিল না। মানে প্রপার নাম্বার 9 থেকেও বড় কথা হচ্ছে একটা প্রপার ফিনিশার ছিল না। কারণ আগের বারের খেলা যদি তোমার মনে থাকে, আমাদের ক্লেটন সিলভা, নন্দকুমার, নাওরেম মাহেশ এরা যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু ওই গোলের কাছে গিয়ে গোল মুখটা এরা খুলতে পারেনি। অজস্র মিস হয়েছে, এক্স্যাক্ট, কিছু গোল অ্যাটাকিং হয়েছে। থার্ড। অ্যাটাকিং থার্ডে ওই যে বক্সে আমাকে যে বক্সে ম্যান বাড়াতে হবে, ওটাই হয়নি। এক্স্যাক্ট, অ্যাটাকের সময় তুমি যদি দেখো, বক্সে দুটো বা তিনটে প্লেয়ার আমাদের মাত্র, মানে ম্যাক্সিমাম থাকতো আর কি, যেখানে তোমার 4-5টা প্লেয়ারকে বক্সে রাখাটা উচিত। এই মরশুমের জিনিসটা কিন্তু আলাদা। এই মরশুমে আমাদের অ্যাটাক আরো বেশি স্ট্রং হয়েছে। আমি জানি না নাম্বার 9, দেখো দিমিত্রিয়াকোস, ডায়ামান্টাকোস আসতে, আমি জানি না, আমি চাইও আসুক। আর ও যদি আসে তো আরো ভালো হয়, আর যদি নাও আসে তবুও কিন্তু অ্যাটাকিং লাইন আপটা স্ট্রং। এবার ডেভিডের খেলার কথা দেখো, আগের বছর ডুরান্ড কাপের কথা আমি যদি বলি, ডুরান্ড কাপে হাইয়েস্ট গোল স্কোরার কিন্তু ডেভিড। ওর পরে সম্ভবত নোয়া সাদুই ছিল। নোয়া সাদুই কিন্তু সেমিফাইনাল অব্দি খেলেছে, আর ডেভিড সেখানে 3টে ম্যাচ খেলেছে মাত্র। তো একটা প্লেয়ার মানে কোন জায়গায় গেলে ভাবো, 3টে ম্যাচেও 6টা গোল করে হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিল ডুরান্ড কাপে। আই লিগের ক্ষেত্রে আমার যা মনে হয়, ওদের কোচের, মানে এই যে ওদের যে কোচ চেঞ্জ হয়েছিল মাঝখানে, ওর পর থেকে ডেভিড অতটা মানে চান্স কিন্তু পায়নি টিমে। এটা অন্যরকম খেলা মোহামেডান খেলেছে। হ্যাঁ অবশ্যই তুমি যেটা বললে ওটা সাকসেসফুল, ওরা প্রমোটেড টু আইএসএল হয়েছে। এবার ডেভিড যখন আমাদের টিমে এসেছে, মানে এটা টু আর্লি টু সে যে ও কোনো মানে বড় প্লেয়ার হতে পারবে কিনা। সুনীল ছেত্রী, বাইচুং এই ধরনের প্লেয়ারের সঙ্গে ওর এই মুহূর্তে দাঁড়িয়ে কম্পেয়ার করাটা কঠিন, কিন্তু আমার মনে হয় ও যদি নিজের খেলাটা খেলে দেবময়দা, তো আমরা কিন্তু আশাহত হব বলে আমার মনে হয় না। কারণ যথেষ্ট ভালো প্লেয়ার, গোলমুখ চেনে ও, মানে কোথা থেকে কিভাবে শট করতে হয়, কিভাবে প্লেস করতে হয়, এই জিনিসটা ওর মধ্যে ক্লিয়ার রয়েছে। ওর বয়স সম্ভবত 21 কি 22। খুব ম্যাচিওর খেলাটা খেলে এই এজে দাঁড়িয়ে। মানে এত ম্যাচিওর খেলা এই এজে খুব কম প্লেয়ারের মধ্যে, মানে ইন্ডিয়ান সার্কিটে আছে আর কি, বাট ও তার মধ্যে একজন। যদি ভালো হেল্প পায় আমাদের ইস্টবেঙ্গল টিমের, ধরে নাও মিডফিল্ড থেকে বা অ্যাটাকিং মিডফিল্ড থেকে, আমার মনে হয় ও কিন্তু সাকসেসফুল হবে। অ্যাবসলিউটলি। সঞ্জীব দা, ডেভিড ইস্ট বেঙ্গলের গেম চেঞ্জার হতে পারে। মানে দেখো, অনেকদিন তো আমরা এমন একটা ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পাইনি, মানে আফটার বাইচুং ভুটিয়া আমার মনে হয় ইস্ট বেঙ্গল সেরকম কোনো ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পাইনি যাদের উপর আমরা ভরসা করতে পারি। ডেভিড কি, আমরা কারোর সঙ্গে তুলনায় যাচ্ছি না, এরকম তুলনা করাটাই অনুচিত। ডেভিড কি ভরসার জায়গাটা আসতে পারে? ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএল খেলবে, সেটাই সেই এএফসি খেলবে, এই টুর্নামেন্ট গুলোতেও কিন্তু ডেভিড খেলবে, তো সেই দিকে চিন্তা করে বলছি। দেখো, ডেভিডকে আমার খেলা দেখে মোহামেডানে আগের বার মনে হয়েছে ও তো সেলফ কনফিডেন্ট প্লেয়ার, খুবই কনফিডেন্ট প্লেয়ার এবং যথেষ্ট ভালো প্লেয়ার। এবং সবচেয়ে বড় কথা, ও হচ্ছে গিয়ে কি জানো তো, রিয়েল রিয়েল সোলজার। মানে সোলজাররা যেরকম তো দেশের জন্য জান প্রাণ দিয়ে যুদ্ধ করে খেলে, ও কিন্তু সেম জান লড়িয়ে দেয়, যতক্ষণ মাঠে থাকে জান লড়িয়ে দেয়। এবং ওকে টিমে কেন দরকার জানো তো, আমরা গতবার যদি দেখো টিমটাতে আমরা প্রচুর গোল মিস করেছি। আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত আমরা আগে 3 গোল করে দেবো, তারপর যা খেলবো খেলবো। ও থাকলে কিন্তু গোল করার চান্স খুব বেশি, ও কিন্তু গোল খুব কম মিস করে। হ্যাঁ, এটা ঠিক যে ইস্টবেঙ্গল ক্লাবে এসে, মোহামেডান একটা বড় ক্লাবে এসে, সে অ্যাটমসফিয়ারটাও পাবে। কনসিস্টেন্সিটা একটু রাখতে হবে, কনসিস্টেন্ট ওকে একটু হতে হবে। সেটা যদি করতে পারে ভালো খেলবে দেবময়। ও যথেষ্ট ভালো প্লেয়ার, শুধু ভালো প্লেয়ার না, ইন্টেলিজেন্ট প্লেয়ার, প্রচন্ড ইন্টেলিজেন্ট। তোমার ইস্টবেঙ্গল আর মোহামেডানের যে লিগের খেলাটা তোমার মনে আছে কিনা জানি না, একটা তোমার মনে, তুমি দেখেছো কিনা জানি না,
আমার পরিষ্কার মনে আছে দুটো না তিনটে প্লেয়ারকে খালি একটা বল মাইনাস করেছিল, ওদের একটা প্লেয়ারকে গোল করে দিয়ে চলে গেল। একদম মনে আছে গোলটা। এবং দুর্দান্ত দুর্দান্ত লেফট ফুটও ভালো খেলতে পারে, রাইট ফুটও ভালো খেলতে পারে, স্পিড আছে। মাদি তালালের সঙ্গে খেলতে গেলে আমি তো আরেকটা জিনিস বলবো, ধরো মাদি তালাল কোনো ম্যাচে খেলছে না, ওকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারো, যথেষ্ট এফেক্টিভ। এবং আমি তোমাকে বলছি যে প্লেয়ারটা ধরো ইস্টবেঙ্গলে আসবে, সিক্স ফরেনারটা যে আসবে, যে মিডফিল্ডে খেলতে পারে, কোন ম্যাচে ধরো ধরো ওই প্লেয়ারটার ডেভিড খেলছে, ওই প্লেয়ারটা যদি ওর পার্টটা খেলতে পারে, ডেভিডে কিন্তু বিশাল অ্যাডভান্টেজ পাবে। ওই যে কম্বিনেশনে টাফ মিডফিল্ডে একটা টাফ প্লেয়ার দরকার, ওইটা যে ওই সাপোর্টটা যখন পাবে না, ও রিলেন্টলেসলি অ্যাটাকে যেতে পারবে। ওর পেছনে এইটা থাকবে না যে পেছনে আমাকে নামতে হবে, আমাকে ডিফেন্সকে হেল্প করতে হবে, ওই জিনিসটা থাকবে না। মাদি দালালের যেটা হবে না, মাদি দালালকে যদি পাশের একটা প্লেয়ার দেওয়া যায় না, তুমি দেখবে মাদি দালালের খেলা কিরকম হয়। আর মাদি দালাল ওকে ওকে কিন্তু তুমি মার্ক করতে পারবে না। আর সবচেয়ে বড় গুণ হচ্ছে ওকে যদি মার্ক করতে ওই মিডফিল্ডে নেমে আসে। আমার মোহামেডানের ইসরায়েলের ম্যাচটার কথা আমার মনে আছে, ও একটা সময় একটা পার্টিকুলার সময় মনে আছে নিচে নেমে খেলছিল, মিডফিল্ড থেকে খেলাটা খেলছিল। ও কিন্তু মিডফিল্ড থেকে যথেষ্ট এফেক্টিভ, যথেষ্ট ভালো প্লেয়ার। ঠিক, হ্যাঁ, যে চান্সটা পাবে ওকে অ্যাভেল করতে হবে, অ্যাভেল করে দেবে, অ্যাভেল করে দেবে একদম। সেই কনফিডেন্সটা আমরা আশা করি ওর থেকে দেখতে পাবো। আমরা এরপর যাকে নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে আমরা আলোচনার সূচনা করে দিয়েছি, তার নাম হচ্ছে মাদি তালাল। দেখতে পাচ্ছেন 10টা অ্যাসিস্ট, তারপর 7টা অ্যাসিস্ট করেছে রাফায়েল ক্রিভিলারও, এবারে তাকে আইএসএল আপনারা দেখবেন না। মানবীর সিং 7টা অ্যাসিস্ট করেছে, ডিমিট্রি পেট্রাটো 7টা অ্যাসিস্ট করেছে, লার্নিন জুয়েলা ছাংতে 6টা অ্যাসিস্ট করেছে, 10 অ্যাসিস্ট। on the best player in ISL, প্রথম 10 আইএসএল এর প্রথম 10টা বেস্ট প্লেয়ারের মধ্যে একজন, এবং প্রথম এক ফার্স্ট বা সেকেন্ড হিসেবে সেই থাকবে। মাদি তালাল ড্রিবল করেছে, ড্রিবল কমপ্লিটেড, এটা আইএসএল এরই তথ্য। 42 ড্রিবল কমপ্লিট করেছে। নোয়া সুদুই সেখানে 37 ড্রিবল কমপ্লিট করেছে, মানে কাটিয়ে বল ঠিক জায়গাতে রাখা। 42টা, নোয়া সুদুই 37টা, লালরিন জুয়েলা ছাংতে 37টা, জিতিন এমএস 35টা, আইজাক রালতে 31টা। and this is the playing position, যেখানে দেখতে পাচ্ছেন যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাদি তালাল 11টা ম্যাচ খেলে 2টো গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে 8টা ম্যাচ খেলে 4টে গোল 6টা অ্যাসিস্ট রয়েছে। সো এই প্লেয়ারটা একটা মাল্টি ইউটিলিটি প্লেয়ার হতে পারে, নট অনলি অ্যাজ অ্যাটাকিং মিডফিল্ডার, উইং থেকে ব্যবহার করতে পারেন বা সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। কোচ কার্লেস পোদ্রো যদি 4-3-3 বা 4-4-2 কথা ভাবেন, তাহলে এই প্লেয়ারটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে যাচ্ছে। মনে রাখবেন 4-4-2 ফরমেশনে কিন্তু ও পাঞ্জাবে খেলে অসাধারণ সাফল্য নিয়ে ইস্ট বেঙ্গল আসছে। ইন্ডিয়ান সুপার লিগে 22টা ম্যাচ খেলে 6টা গোল করেছে, 10টা অ্যাসিস্ট। আমরা ডেভিডের অ্যাসিস্টের কথা ডেভিড বলছি, মাদি তালালের অ্যাসিস্টের কথা বলছি, কিন্তু গোলের কথা বলছি না। হি ইজ অলসো আ স্কোরার, 6টা গোল করেছে। সুপার কাপে 3টে ম্যাচ খেলেছে, গোল করেন, 2টো অ্যাসিস্ট রয়েছে। সো দিস ইজ হাউ দিস প্লেয়ার অপারেট। তো আমি একটা প্রায়শই প্রশ্ন করব, প্রায়শই আমি একটা স্ট্যাট দেখছিলাম, সেখানে অনেক প্লেয়ারের নাম আছে, যে প্লেয়ারের নাম আছে তারা এবারে আইএসএল প্রায় জ্বালিয়ে দিয়েছে বলা যেতে পারে, খুব ভালো ফুটবল খেলেছে বলা যেতে পারে। তাদের মধ্যে ডিমিট্রি ডিয়ামান্টিকোস আছে, মাদি তালাল আছে, ব্রেন্ডন ফার্নান্ডেজ আছে, গোলকিপারদের মধ্যে অমরিন্দর সিং আছে, তার 81খানা সেভ রয়েছে, আহমেদ জাহু রয়েছে, ঠিক আছে, জয় গুপ্তা রয়েছে ইন্টারসেপশনে, নিখিল প্রভু রয়েছে,
এরকম প্লেয়ারদের নাম রয়েছে। খুব ইন্টারেস্টিংলি যদি আমরা ডিমিট্রি ডায়ামান্টিকাসের ডিলটা কমপ্লিট করতে পারি, হোপফুলি দ্য গুড নিউজ ইজ কামিং, তাহলে মাদি তালাল আর ডিমিট্রি ডায়ামান্টিকস এই তালিকার প্রথম দুজন কিন্তু এবারে ইস্ট বেঙ্গলে খেলবে। এটা সমর্থকদের জন্য কতটা একটা বুস্ট হতে পারে? প্রথম আমি বলছি হচ্ছে মাদি তালারের এই যে ধরো ডিলটা আমরা কমপ্লিট করেছি, এটা নিয়ে বলি, এটা আমরা খুব একটা ভালো কাজ করেছি। কারণ ওর ক্ষেত্রে আমরা যদি একটু লেট করতাম, আমরা হয়তো ওকে পেতাম দেওয়া, কিন্তু টু টাফ হয়ে যেত ওকে পাওয়া। অ্যাবসলিউটলি। কারণ ওর পেছনে হয়তো আমাদের ম্যানেজমেন্ট অনেক আগের থেকে ওর সাথে কথা বলেছে, প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে, ওকে আমরা দলে নিতে পেরেছি। ও মানে মাদি তালারের কথা আমি যদি বলি, ও খুব ভালো প্লেয়ার। মানে ওভারঅল তুমি যদি ওর খেলা দেখো, মানে আগের বার আমি যেটা একটু আগে আর কি বলছিলাম, যে যেহেতু ওরা 4-4-2 ম্যাক্সিমাম গেম গুলো খেলেছে, যখন ওদের উইলমার গিল চোট থেকে ফিরে আসে তারপরে, সে সময় কিন্তু মাদি তালালকে একটা ফ্রি রোল দেওয়া হতো প্রথম দিকে। সেই ফ্রি রোলটা কেমন ছিল, ও অ্যাটাকিং মিডফিল্ড খেলতো, কিছু ক্ষেত্রে কিন্তু ও বাদিক দিয়ে লেফট উইং হয়েও খেলতো। এবার এই তুমি তুমি যে সময় দাঁড়িয়ে এই ধরনের একটা প্লেয়ারকে ফ্রি রোল দেবে, আর যার মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আছে, সে কিন্তু ভালো খেলবেই রোমানা। ওর অ্যাসিস্ট, ওর ড্রিবলিং, ইচ অ্যান্ড এভরিথিং প্রুভ করছে ও কতটা ভালো প্লেয়ার। একটা প্লেয়ারের মধ্যে দ্বারা যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ওই লেভেলে না থাকে, সে কিন্তু এতগুলো অ্যাসিস্ট কিংবা এতগুলো সাকসেসফুল ড্রিবল করতে পারে না। সেখানে একটা প্লেয়ার প্রথম বছর আইএসএল এ এসে এতটা ভালো খেলেছে, আর আমরা সেই ডিলটা করে ফেলেছি, এটা একটা খুব ভালো জিনিস আমাদের জন্য। এবার ওকে খেলানোর জন্য আমি তোমাকে একটা কথা বলি, যদি কোনো রকম দেখো যে কোনো অপোনেন্ট অফসাইড ট্র্যাপ করে খেলছে, ঠিক আছে, সেই টিমের এগেনস্টে কিন্তু মাদি তালাল জ্বলে উঠবে। আমরা আগের বার যে ভুলটা করেছিলাম, আমরা মিড লাইন ডিফেন্স খেলছিলাম, ওর এগেনস্টে তুমি যদি মিড লাইন ডিফেন্স খেলো, ও শেষ করে দেবে। কারণ ওর মধ্যে স্পিড রয়েছে, ওর মধ্যে ফিনিশিং রয়েছে, ওর মধ্যে অফ দ্য বল পজিশনিং রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে ভালো। জানি না, হয়তো মানে আমাদের কোচের কাছে লাস্ট ম্যাচটায় অতটা অপশন ছিল না, বা তিনি ম্যাচ রিড জানি না আমি কিভাবে করেছিলেন, বাট ওর ক্ষেত্রে তুমি যদি মানে মিড লাইন ডিফেন্সে খেলো, ও কিন্তু মানে মারাত্মক হয়ে উঠবে সেখানে। আর আরেকটা কথা, আমি একটা কথাই আর কি বলবো, আগের মরশুমে ইস্টবেঙ্গল যখন খেলা শুরু করেছিল, কুয়াদ্রাত কিন্তু পজিশনাল গেম প্লেটা খেলাচ্ছিলেন না, উনি কিন্তু কাউন্টার অ্যাটাকের দিকে ঝুঁকেছিলেন। এই কাউন্টার অ্যাটাকের দিকে কুয়াদ্রাত যদি ঝুঁকে থাকেন, বা তিনি যদি কাউন্টার অ্যাটাকে খেলান, সেক্ষেত্রে কিন্তু মাদি তালাল খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা নেবে। কারণ কাউন্টার অ্যাটাকে তুমি তখনই খেলতে পারবে যখন তোমার কাছে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের স্পিড খুব ভালো হবে। ওর স্পিড কিন্তু খুব ভালো, 1:1 ড্রিবলিং এর ক্ষমতা ভালো, ইচ অ্যান্ড এভরিথিং ভালো। আমি চাই ফর্মে থাকুক, চোট আঘাতের সমস্যায় যাতে ও না থাকে, ফর্মে থাকুক। তো আমরা যদি দিমিত্রিয়াকসকে টিমে আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্ভাবনা আমাদের রয়েছে। আগের বার আমরা যে সমস্যাটার মধ্যে পড়েছিলাম, যে আমরা সবকিছু করছিলাম, আমরা গোলটা করতে পারছিলাম না, এবার আমার মনে হয় সেই সমস্যাটা কিন্তু আমাদের অতটা থাকবে না। কারণ দেখো, একটা লাস্ট কথা দেবো ম্যাডাম, আমি একটা কথা বলছি, তুমি যখন একটা লিগের হাইয়েস্ট অ্যাসিস্ট টেকার আর হাইয়েস্ট গোল স্কোরারকে টিমে নিযুক্ত করো, আমার মনে হয় না তারপরে আর কিছু বলার থাকতে পারে। দিমিত্রিয়াকোস যদি এই ডিলটা আমরা কমপ্লিট করতে পারি, আমার মনে হয় আমাদের টিম কিন্তু ভালো খেলবে। এটাই একদম টপ ক্লাস। থ্যাংক ইউ সঞ্জিত দা। অ্যাবাউট মাদি তালাল, ইস্ট বেঙ্গলের অ্যাটাক লাইনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? দেখো দেখো, মাদি তালালকে আমরা ভালো প্লেয়ার বলছি কেন, আগে এটা জানতে হবে কেন ভালো প্লেয়ার। অনেক কিছু খেলেছি আইএসএল, ওকে কেন আমরা আলাদাভাবে দেখছি, কেন ওর কথা বলছি? একটাই কারণটা হচ্ছে পেরিফেরিয়াল ভিশন খুব শার্প। যে তোমার অ্যাটাকিং মিডফিল্ডার হবে, তার পেরিফেরিয়াল ভিশন যদি পেরিফেরিয়াল ভিশন মানে তুমি উইং এ 40 গজে পাস বাড়াচ্ছ,
স্ট্রাইকারকে ওভারহেড বল দিচ্ছ 30 গজের 35 গজের, লেফট উইংকে লেফট ব্যাক ওভারল্যাপ করে গেছে, সেখানে 1-to-1 খেলে সেখানে তুমি একটা বল থ্রু করলে, লেফট ব্যাক ওখান থেকে সেন্টার করলে বা রাইট ব্যাককে থ্রু করলে, মিডফিল্ড দিয়ে একটা থ্রু করলে, এই যে থ্রু ফু গুলো, এই পাস গুলো করবে, কখন করতে পারবে তুমি? যখন তোমার পেরিফেরিয়াল ভিশন খুব শার্প হবে, নইলে কিন্তু পারবে না। তার মানে পেরিফেরিয়াল শার্প মানে কি, তুমি জায়গায় দাঁড়িয়ে তোমার পজিশনে দাঁড়িয়ে তুমি মাঠটাকে দেখতে পাও, যে কোনো অ্যাঙ্গেলে মাঠটাকে। যেমন ধরো আমাদের গতবার খেলার মধ্যে তুমি যদি দেখো, পাটদরের যে জিনিসটা ছিল, পাটদর পেরিফেরিয়াল ভিশন কিন্তু খুব শার্প ছিল, তার কারণে ও 40-50 গজে লম্বা লম্বা বাড়াতে পারতো এবং অ্যাকিউরেট বাড়াতে পারতো। প্লেয়ারদের কিন্তু মুভ করতে হতো না, পায়ে গিয়ে বল পড়তো। এই জিনিসটার জন্যই ওকে নিয়ে আলোচনা। ও ভালো খেলতে পেরেছে কেন? এই জিনিসটার জন্যই। তুমি যদি পাঞ্জাবের খেলা দেখতে দেখো, ও লুকা মানসেন আর ওই জর্ডন কি যেন, ওই উইলমার জর্ডন গিল, ওর যদি পাসিং অ্যাকুরেসি দেখো, অসাধারণ কিছু পাস বাড়িয়েছে। কেন পেরেছে? ও পেরিফেরিয়াল ভিশন শার্প বলে। ইসরায়েল এরকমই একটা প্লেয়ার দরকার মিডফিল্ড, যেটা আমাদের তুমি যদি খেয়াল করে দেখো, আল আমনার ছিল। এক্স্যাক্টলি, অসাধারণ। আল আমনার কে যে জিনিসটা ছিল, পেন অর্জিত ছিল, আল আমনার, এবং ওই জন্যই সুভাষ স্যারের এতটা প্রিয় ছিল আল আমনা। হ্যাঁ, আল আমনা ছিল। আর মজিদকে তো আমি দেখেছি, মজিদের তো ছিলই। এই জন্যই তোমার ও এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। এবং ওর যে খেলাটা, ধরো ওর সঙ্গে কিন্তু তোমার ফাস্ট প্লেয়ার দরকার, স্লো প্লেয়ার কিন্তু চলবে না। কারণ ও যে পাসটা দেবে, সেটার সঙ্গে কিন্তু তাল মেলানোর জন্য তোমার ফাস্ট প্লেয়ার দরকার পাশে। স্লো প্লেয়ার কিন্তু ওর সঙ্গে ম্যাচ করতে পারে, ও কিন্তু খুব ফাস্ট। আর ও এক জায়গায় দাঁড়িয়ে, তুমি যেটা একটু আগে হলো, এক জায়গায় দাঁড়িয়ে খেলবে না কিন্তু। এবং আরেকটাও সবচেয়ে বড় কথা, নিচে নেমে ডিফেন্স করতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার, হি ইজ এ টিপিক্যাল অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু নিচে নেমে কিন্তু ডিফেন্সও করতে পারে, যথেষ্ট ভালো করতে পারে একদম। এবং পাস বাড়ানোর ক্ষেত্রে অ্যাকিউরেসি লেভেল হি ইজ এক্সিলেন্ট, সুপার বলতে পারো। মিস পাস কম করে, মিস পাস। আর ক্রিকেটে নো বল করাটা, ফুটবলে মিস পাস করাটা যেন ক্রাইম, ক্রিকেটে নো বল করাটা ক্রাইম। ও মিস পাস কিন্তু একদম করে না। মিস পাস যত খেলায় কম করবে, তত তোমার অ্যাটাক অনেক বেশি স্মুথ হবে এবং অনেক বেশি ডেঞ্জারাস মনে হবে। একদম, থ্যাংক ইউ। অপরচুনিটি অনেক বেশি থাকবে। একদম, থ্যাংক ইউ গাঙ্গুলিদা। আমাদের সময় আজকে একদম শেষ, একদম অনেক এক্সস্টেড হয়ে গেছি। অসাধারণ টপ ক্লাস ডিসকাশন, আমার মনে হয় আমাদের দর্শকরা খুব এনজয় করবে। হিজবুল আড্ডার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা ভুলক্রমে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি করে নিন। আর এখনো যারা লাইক করেননি, এই ভিডিওটা এন্ড হওয়ার আগেই, এই লাইভটা এন্ড হওয়ার আগেই আপনারা লাইক করে দিন। হিজবুল আড্ডা অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি। কালকে আবার হিজবুল আড্ডা নিয়ে আমরা ফিরে আসছি। জয় শ্রী বেঙ্গল।